আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কী থাকছে এখনকার সংবাদে। চীনকে শায়েস্তা করতে চীন সীমান্তে যুদ্ধের জন্য প্রস্তুত ভারতীয় বিমান বাহিনী। ভারত চীন দ্বন্দ্ব, ব্রহ্ম মিসাইল ব্যবহারের গ্রিন সিগন্যাল ভারতের। লাদাখে দুই দেশের সেনা বাড়ছে উত্তেজনা। সুযোগ বুঝেই ভারতের পাশ থেকে সরে দাঁড়াচ্ছে আমেরিকা। আফগানিস্তানে তালেবানের হামলা, 18 সেনা নিহত। এবং সর্বশেষ থাকছে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হলো ভারত সহ 4 দেশ। এই সকল বিষয় নিয়ে বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে। সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন এই সকল বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত। ভারতীয় সেনাবাহিনীতে হাই অ্যালার্ট জারি করেছে সরকার। সীমান্তের কাছে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে বিমান বাহিনী। তারই মধ্যে গ্রাউন্ড জিরোতে দ্বিতীয় ফ্ল্যাগ মিটিং। বিমান বাহিনী, নৌবাহিনী ও স্থলবাহিনীকে সব রকম পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে বলল ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। ভারতীয় সেনা সূত্রে জানা গেছে, ভারত ও চীনের প্রতিটি সীমান্তেই অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। নিয়ন্ত্রণ রেখার খুব কাছে আরও বেশি সেনা নিয়োগ করা হচ্ছে। সকলকেই অতি সতর্ক থাকতে বলা হয়েছে। শুধু তাই নয়, সূত্র জানাচ্ছে বিমান বাহিনীও প্রয়োজনীয় জিনিসপত্র সীমান্তের কাছাকাছি নিয়ে গেছে, যাতে যে কোনো প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। অন্যদিকে ভারতের নৌসেনা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টহল বাড়িয়েছে। তারাও যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে। সোমবার রাতে লাদাখের ঘটনার পর ভারত বা চীন কোনো দেশেই সরাসরি যুদ্ধের কথা বলেনি, কিন্তু দুই দেশের বিবৃতিতেই উত্তেজনার পারদ যথেষ্ট চড়া। তারই মধ্যে বুধবার লাদাখে ভারত ও চীনের সেনারা ফ্ল্যাগ বৈঠকে ভণ্ডুল হয়ে গিয়েছে। বৃহস্পতিবার ফের মেজর জেনারেল স্তরের বৈঠক হওয়ার কথায় পেট্রোলিং পয়েন্ট 14-তে। এখানেই সোমবার রাতে প্রায় 8 ঘন্টা ধরে ভারত ও চীনের সৈন্য সংঘাতে জড়িয়ে পড়ে, যার জেরে ভারতের অন্তত 23 জন সেনা নিহত হয়েছে। তার মধ্যে একজন অফিসারও রয়েছেন। চীনেরও বেশ কয়েকজন সেনা নিহত হয়েছে বলে সূত্রের খবর, যদিও সরকারিভাবে চীন এখনও কিছু জানায়নি। সোমবার রাতে ঘটনা ঘটার পর মঙ্গলবারই ঘটনাস্থলে বৈঠক বসেছিলেন ভারত ও চীনের অফিসাররা। দুই পক্ষই একে অপরের দিকে আঙ্গুল তোলে। স্থির হয় বৈঠকে মূলত দুটি বিষয় নিয়ে আলোচনা হবে। এর আগে গত শনিবার কোর কমান্ডো স্তরের বৈঠকেও এই বিষয়গুলো নিয়েই কথা হয়েছিল। আলোচনার প্রথম বিষয় উত্তেজনা প্রশমন করা এবং দুই স্থিত অবস্থা রক্ষা করা। স্থিতি অবস্থা রক্ষা করার অর্থ আসল নিয়ন্ত্রণ রেখা মেনে দুই পক্ষই সরে যাবে, অর্থাৎ বর্তমান অবস্থা থেকে দুই পক্ষকেই পিছু হটতে হবে। বুধবারের বৈঠকে এই বিষয়ে ঐকমত্য পৌঁছাতে পারেনি কোনো পক্ষই, বরং উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। বৃহস্পতিবার ফের বৈঠকে একই আলোচনা হওয়ার কথা। সামরিক বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, এতজন সেনার প্রাণহানি হওয়ার পর এই মুহূর্তে সীমান্তে উত্তেজনা কমা কঠিন। দুই পক্ষের সেনাই প্রতিশোধ নেওয়ার জন্য তৈরি হয়ে আছে। ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরী জানিয়েছিলেন, কূটনৈতিক আলোচনার রাস্তা খোলা রাখতেই হবে, কিন্তু সেনার মনোবলের কথাও ভাবতে হবে। ভারতকে বুঝিয়ে দিতে হবে, আঘাত করা হলে তারা পাল্টা আঘাত ফিরিয়ে দিতে পারে। 23 জন সেনার প্রাণহানি কম কথা নয়। ভারতীয় সেনা অবশ্যই এর যোগ্য জবাব দেবে। সোমবারের ঘটনার পর বুধবার দুপুরে কার্যত চুপ ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু বুধবার বেলার দিকে তিনি যে বিবৃতি দিয়েছেন তাতে সব দিকে ভারসাম্য রাখা হয়েছে। সেনার মৃত্যুতে ভারত ভুলবে না এবং তার যোগ্য জবাব দেওয়া হবে, একথা যেমন তিনি বলেছেন, আবার এও জানিয়েছেন যে ভারত শান্তিকামী রাষ্ট্র, আলোচনায় বিশ্বাস করে। প্রধানমন্ত্রীর বিবৃতি শুনে অনেকেই মনে করেছিলেন উত্তাপ খানিকটা হলেও কমানোর চেষ্টা হচ্ছে, কিন্তু তারপরই ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর টেলিফোনে কথা বলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, জয়শঙ্কর অত্যন্ত কড়া ভাষায় কথা বলেছেন। বলা হয়েছে, এই ঘটনার জন্য চীনই দায়ী।
তারা যদি দ্রুত ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা না নেয় তাহলে তার ফল ভুগতে হবে চীনকে। চীনকে জয়শঙ্কর বলেছেন, সোমবার রাতের ঘটনা ইচ্ছাকৃতভাবে চীন ঘটিয়েছিল। তারা আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছিল। যে ভাষায় বুধবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর কথা হয়েছে তা এক কথায় নজিরবিহীন। বস্তুত 1990-এর দশকে শেষবার দুই দেশের মধ্যে এত উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল। 2017 সালে ডোকলামের ঘটনার পরেও দুই দেশ এত কড়া শব্দ ব্যবহার করেনি। চীন ও বিবৃতি দিয়ে গোটা ঘটনার জন্য ভারতকেই দোষী করেছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী সে কথা ভারতকে জানিয়েছেন। বলা হয়েছে, সীমান্তে ভারতীয় সেনাকে নিয়ন্ত্রণ রেখার দায়িত্ব নিয়ে সরকারকে তাদের কথা শোনাতে হবে বা কথা রাখার দায়িত্ব নিতে হবে। চীনের সার্বভৌমত্বে আঘাত লাগলে সব রকম ব্যবস্থা নেওয়ার জন্য তারা তৈরি। প্রকান্তরে চীনের দাবি, নিয়ন্ত্রণ রেখা পার করে ভারতের সেনাবাহিনী চীনের জমি দখল করে রেখেছে। বস্তুত এ কারণেই সীমান্তে দুই দেশের মেজর জেনারেলদের বৈঠক বারবার ভণ্ডুল হয়ে যাচ্ছে। কারণ দুই দেশেরই অভিযোগ, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা মানছে না দুই দেশের সেনারা। উত্তাপ যে কাটেনি তা স্পষ্ট। তবে বুধবার পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে কূটনৈতিক আলোচনার দরজাও খোলা রাখা হয়েছে। ভারত এবং চীন কূটনৈতিক আলোচনার মাধ্যমেই যাতে সমাধান সূত্রে পৌঁছায় তার জন্য পৃথিবীর বহু দেশেই আর্জি জানিয়েছে। জাতিসংঘ বিবৃতি দিয়ে আলোচনার কথা বলছে। বুধবার জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাসও দুই দেশের আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, আলোচনার রাস্তা খোলা থাকবে, তবে এখনই উত্তাপ কমবে না। চীনের সঙ্গে বেড়েই চলেছে ভারতের সংঘাত। এর মধ্যে বিমান থেকে নিক্ষেপযোগ্য ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র বা মিসাইলকে যুদ্ধে ব্যবহারের জন্য সবুজ সংকেত দিয়েছে ভারত সরকার। এর ফলে নিরাপদ দূরত্বে থেকে চীনা সামরিক ঘাঁটি বা বিমান গুড়িয়ে দিতে পারবে ভারতীয় বিমান বাহিনী। চলতি বছরের শুরুতেই ভারতের অত্যাধুনিক সুখোই 30 যুদ্ধবিমানে ব্রাহ্মস ক্ষেপণাস্ত্রের সফল সংযোজন ঘটানো হয়। মিসাইলটির নির্মাতা জানিয়েছে, সমস্ত পরীক্ষা নিরীক্ষা শেষ হয়ে গিয়েছে ইতিমধ্যে। এবার সরাসরি যুদ্ধে মিসাইলটিকে ব্যবহার করতে পারবে ভারতীয় বিমান বাহিনী। লাদাখ সীমান্তে সংঘর্ষের প্রেক্ষিতে ব্রহ্মসকে সামরিক অভিযানে অংশ নেওয়ার সবুজ সংকেত দেওয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। রাশিয়া ও ভারতের যৌথ উদ্যোগে তৈরি এই মিসাইলগুলোর মাধ্যমে চীন ও পাকিস্তানকে একসঙ্গে টেক্কা দেওয়া সম্ভব। গত ডিসেম্বর মাসেই অত্যাধুনিক Su-30 MKI বা সুখোই যুদ্ধবিমান থেকে একটি ব্রহ্মস মিসাইল ছোড়া হয়। পশ্চিমবঙ্গের কালাইকুণ্ডা বিমান বাহিনী ঘাঁটি থেকে মিসাইলটি নিয়ে পাড়ি দেয় সুখোই বিমান। তারপর উড়িষ্যা উপকূলের কাছে সমুদ্রের উপর মাঝ আকাশে নির্ধারিত লক্ষ্যের দিকে ছোড়া হয় মিসাইলটি। পরে পরীক্ষা সফল হয়। 2.5 টন ওজনের এই মিসাইলটি 300 কিলোমিটার পর্যন্ত দূরে সক্ষম লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ফলে লাদাখ ও অরুণাচল প্রদেশে সহজেই চীনা ঘাঁটিগুলোকে নিশানা করা সম্ভব হবে এই মিসাইলের দ্বারা। ভারতের লাদাখে গালোয়ান উপত্যকা চীনের সেনাদের সঙ্গে দেশটির সেনা সদস্যদের রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকে সেখানে উত্তেজনা বিরাজ করছে। দুই পক্ষই সেখানে অনড় অবস্থানে আছে। লাদাখ ভারত চীন দুই দেশেই সামরিক শক্তি বৃদ্ধি করছে। খবর আনন্দবাজার পত্রিকার। চীনের সেনারা যে এলাকা পর্যন্ত অনুপ্রবেশ করেছিলেন সেখানেই রয়ে গেছে। সীমান্ত বরাবর সৈন্য সমাবেশ বাড়িয়েছে দুই পক্ষই। উপগ্রহ চিত্রে তা ধরা পড়ছে। ভারতীয় শ্রীনগর থেকে বাড়তি সেনা পাঠিয়েছে লাদাখে। নজরদারিতে ব্যবহার করছে বিমান। সেনা সমাবেশ বাড়াতে শুরু করেছে চীনও। সারি সারি সামরিক ট্রাক দাঁড়িয়ে থাকার ছবি উপগ্রহ চিত্রে দেখা গেছে। প্রস্তুত করা হয়েছে বাংকার, বসানো হয়েছে কামানো। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার উপারে চীনের দিকে একাধিক সেনা কপ্টার উল্টে দেখা গেছে। হতাহতদের নিয়ে যাওয়ার জন্যই ওই কপ্টার ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে। হিমাচল প্রদেশের লাহুল স্পিতি ও কিন্নর জেলায় রেড অ্যালার্ট জারি করেছে ভারত। বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিয়াজং দাবি করেন, গালোয়ান উপত্যকায় চীনের ভারতীয় সেনারা সেখানে অনুপ্রবেশ করে ঝামেলা পাকিয়েছেন। উত্তেজনা প্রশমনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কথা বলেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে।
কিন্তু তারপরেও সীমান্তে শক্তি বাড়াচ্ছে দুই দেশই। উল্লেখ্য, সোমবার রাতের সংঘর্ষে ভারতের কমপক্ষে 23 সেনা নিহত ও আহত হয়েছে প্রায় 150 সীমান্তরক্ষী। আহতদের মধ্যে 4 জনের অবস্থা এখনও পর্যন্ত আশঙ্কাজনক। কয়েকজন সেনা এখনও নিখোঁজ বলেও শোনা গেলেও ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে। নিহত 23 সেনার অধিকাংশই মাথায় চোট ছিল। ধারালো অস্ত্রের আঘাতে শরীর ছিল ক্ষতবিক্ষত। তীব্র ঠান্ডায় আহত অবস্থায় দীর্ঘক্ষণ পড়ে থাকার ফলে অনেকেই হাইপোথার্মিয়ায় মারা যান। সংঘর্ষে 43 চেনার সেনা হতাহত হয়েছে বলে ভারত দাবি করলেও এখনও পর্যন্ত এ নিয়ে কোনো মন্তব্য বা সরকারি কোনো ঘোষণা দেয়নি চীন কর্তৃপক্ষ। এশিয়ার দুই শক্তিধর দেশ ভারত ও চীনের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির দিকে নজর রাখছে গোটা বিশ্ব। তবে ঘটনার শুরু থেকেই বিশ্বের নজর রাখছে আমেরিকা। ভারতকে কিছুটা আশ দিয়েছিল যুদ্ধে তাদেরই পক্ষে থাকবে আমেরিকা। সাহায্য না চাইতেও উপযাজিকা হয়ে মধ্যস্থতার প্রস্তাবও দিয়েছিল। কিন্তু সুযোগ বুঝে এবার চুপসে গেছে সেই ট্রাম্প প্রশাসন। লাদাখের গলওয়ানে চীনা সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে 23 ভারতীয় জওয়ানের মৃত্যুর শোক জ্ঞাপন করল আমেরিকা। পাশাপাশি হোয়াইট হাউসের তরফ থেকে জানানো হয়, ভারত ও চীনের পরিস্থিতির দিকে নজর রাখছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। জওয়ানদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে আমেরিকার এই বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র কেলি ম্যাকেনি বলেছেন, পূর্ব লাদাখে ভারত চীন পরিস্থিতি সম্পর্কে আমরা অবগত, আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। আমরা দেখছি, একটি বিবৃতি দিয়ে ভারতীয় সেনার তরফে বলা হয়েছে সংঘর্ষে 23 জন জওয়ান মারা গেছেন। আমরা জওয়ানদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তবে মধ্যস্থতার বিষয়ে সরকারি পরিকল্পনা নেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ভারত ও চীনের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি শান্ত করতে মধ্যস্থতা করবেন কি না সেই বিষয়ে জানতে চাওয়া হয় কেলি ম্যাকিনের কাছে। জবাবে ম্যাকেনি বলেন, এই বিষয়ে এখনও কোনো সরকারি পরিকল্পনা করা হয়নি। যদিও বুধবারই এই বিষয়ে আমেরিকা স্টেট ডিপার্টমেন্টের এক মুখপাত্র বলেছিলেন, এলএসিতে ভারত ও চীনের মধ্যে বর্তমান পরিস্থিতির দিকে আমরা নজর রাখছি। ভারত ও চীন উভয় দেশের উত্তেজনা প্রশমনে প্রক্রিয়া চালাতে আগ্রহী। আমরাও এই শান্তিপূর্ণ সমাধানের পক্ষে। কিন্তু দুই দেশ যখন যুদ্ধের খুব কাছাকাছি চলে আসছে, তখনই আমেরিকার চুপ হয়ে যাওয়ার আভাস পাওয়া যাচ্ছে, যেটা মঙ্গলজনক নয় ভারতের জন্য। আফগানিস্তানের তালেবানের হামলায় দেশটির নিরাপত্তা বাহিনীর অন্তত 18 সদস্য নিহত হয়েছেন। আফগানিস্তানের উত্তর অঞ্চলীয় জাউজান ও কুন্দুজ প্রদেশে এইসব হামলা হয়েছে। তার মধ্যে জাউজান প্রদেশের একটি চেক পয়েন্টে তালেবানের হামলায় 12 সেনা নিহত হয়। প্রাদেশিক গভর্নরের মুখপাত্র মারুফ আজহার জানান, বুধবার দিনের প্রথম ভাগে তালেবান গোষ্ঠী ওই হামলা চালায় এবং এতে নিরাপত্তা বাহিনীর 12 জন সদস্য নিহত হয়। ভোরের ওই হামলায় তালেবান গেরিলারা নিরাপত্তা বাহিনীর আরও 4 সদস্যকে অপহরণ করে। অবশ্য নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় তালেবানের 5 সদস্য মারা যায়। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলার কথা নিশ্চিত করেছেন। মন্ত্রণালয় বলছে, তালেবানের হামলায় তাদের 6 সেনা নিহত হয়েছে। তবে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদিন নিহতের সংখ্যা অনেক বেশি বলে জানিয়েছেন। এদিকে তালেবান সন্ত্রাসীরা কুন্দুজ প্রদেশে একটি সামরিক অবস্থানে আলাদা হামলা চালিয়েছে। প্রাদেশিক পরিষদের সদস্য আমিন উদ্দিন জানিয়েছেন, তালেবানের হামলায় 6 সেনা নিহত হয়েছে এবং সংঘর্ষে 5 ঘন্টা স্থায়ী হয়। সামরিক ঘাঁটির মুখপাত্র হাদি জামাল জানিয়েছেন, তাদের পাল্টা হামলায় তালেবানের 4 সদস্য নিহত হয়। তবে এই হামলা সম্পর্কে তালেবান কোনো মন্তব্য করেনি। দক্ষিণ এশিয়ার দেশ ভারতসহ আয়ারল্যান্ড, মেক্সিকো ও নরওয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসাবে নির্বাচিত হয়েছে। 2 বছর মেয়াদে 10টি দেশ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসাবে নির্বাচিত হয়। তার মধ্যে বুধবার 4টি দেশ নির্বাচিত হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, 193 সদস্যের সাধারণ অধিবেশনে ভোটাভুটিতে 148 ভোট পেয়ে 2 বছর মেয়াদে বিশ্ব সংস্থাটির প্রভাবশালী প্ল্যাটফর্মে অবস্থান নিশ্চিত করল ভারত। ভারতের পাশাপাশি নির্বাচিত হয়েছে আয়ারল্যান্ড, মেক্সিকো ও নরওয়ে। 2021 সালের জানুয়ারি থেকে 2022 সালের শেষ পর্যন্ত অস্থায়ী সদস্যের দায়িত্ব পালন করবে এই 4 দেশ। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আসন সংখ্যা 15টি। এর মধ্যে
ভেটো ক্ষমতা সম্পন্ন 5টি দেশ স্থায়ী সদস্য। এগুলো হলো যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স। বাকি 10টি আসন রয়েছে অস্থায়ী সদস্য দেশগুলোর জন্য। ঘুরিয়ে ফিরিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের দেশগুলোকে 2 বছরের অস্থায়ী সদস্যপদ দেওয়ার জন্য প্রতি বছর নির্বাচন হয় জাতিসংঘের 193 সদস্যের সাধারণ পরিষদে। আগামী 2 বছরের জন্য ভারত ছাড়াও আরও 9টি দেশ অস্থায়ী সদস্যপদ পাবে। ভারত সহ 4টি দেশ এরই মধ্যে নির্বাচিত হয়েছে, বাকি 6টি দেশ নির্বাচিত হবে। বৃহস্পতিবার রাতে আবার ভোট হওয়ার কথা রয়েছে। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হওয়ার জন্য 10টি দেশকে ভোটাভুটির মাধ্যমে বেছে নেওয়া হয় 5টি এলাকা থেকে: আফ্রিকা, এশিয়া, পূর্ব ইউরোপ, লাতিন আমেরিকা, ক্যারিবিয়ান রাষ্ট্র এবং পশ্চিম ইউরোপ সহ অন্যান্য দেশ। আফ্রিকা ও এশিয়া থেকে বেছে নেওয়া হয় সর্বাধিক 5টি দেশ, পূর্ব ইউরোপ থেকে 1টি, লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান রাষ্ট্রগুলোর এলাকা থেকে 2টি ও পশ্চিম ইউরোপ সহ অন্যান্য দেশ থেকে 2টি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দিন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।